করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি 19 শতকের সভা সমিতি হিসাবে বঙ্গভাষা প্রকাশিকা সভা, যে সভার গুরুত্ব, বৈশিষ্ট্য এবং প্রেক্ষাপট আমরা আলোচনা করব। আমরা আলোচনা করছি মূলত বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে। 19 শতক সভা সমিতির যুগ আমরা ইতিপূর্বে জেনে গেছি। এই সভা সমিতির যুগে গুরুত্বপূর্ণ একটি দিক ছিল বঙ্গভাষা প্রকাশিকা সভার উত্থান। এখন এই বঙ্গভাষা প্রকাশিকা সভা হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে প্রথম রাজনৈতিক সভা, যে সভা গড়ে উঠেছিল একটি জাতীয়তাবাদী ভাবধারাকে সঙ্গী করে। 19 শতকের সমাজে যার গুরুত্ব কিন্তু আমরা কখনোই অস্বীকার করতে পারি না। মূলত আমরা যদি গভীরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি, দেখতে পাব যে এই সভা সমিতি অধ্যায়ে ভারতবর্ষের সর্বত্র বাংলাকে সামনে রেখে বিভিন্ন সভা সমিতি কিন্তু গড়ে উঠছে। এই সভা সমিতিগুলোর মধ্যে বঙ্গভাষা প্রকাশিকা কিন্তু আলাদা একটা জায়গা পাচ্ছে সমকালীন সভা সমিতিগুলোর তুলনায় আধুনিকভাবে। সেটা আমরা এর গুরুত্ব পড়লেই বুঝতে পারব। 19 শতকের সামাজিক অনাচার রোধে এই সময় বিভিন্ন সভা সমিতি গড়ে ওঠে। তার মধ্যে যেমন তত্ত্ববোধনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর 1853 সালে, বিদ্যা উৎসাহিনী সভা কালীপ্রসন্ন সিংহ 1861 সালে, সুরাপান নিবারণী সভা রাসনারায়ণ বসু। এই সভাগুলো গড়ে উঠছে কেন? এই সমিতিগুলো না সামাজিক অনাচার রোধ করার জন্য। ঠিক আবার স্বদেশ জাতির আত্মপ্রতিষ্ঠার জন্য বিভিন্ন সভা সমিতি কিন্তু গড়ে উঠছে। তার মধ্যে রয়েছে 1828 সালে একাডেমিক অ্যাসোসিয়েশন ও 1848 সালে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি, 1851 সালে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এগুলো কিন্তু গড়ে উঠছে। ঠিক আবার বাংলা ভাষা ও বাংলা সাহিত্য চর্চার জন্য দেশ বিদেশের গ্রন্থ অনুবাদের সংঘবদ্ধ প্রচেষ্টার ফলস্বরূপ এক বা একাধিক সভা কিন্তু এ সময় গড়ে উঠছে। তার মধ্যে 1817 সালের দেশীয় বিদেশি ভাষায় বাংলা পাঠ্যপুস্তক প্রণয়নের জন্য স্কুল বুক সোসাইটি, 1832 সালে রামমোহন রায়ের প্রতিষ্ঠিত সর্বতথ্য দীপিকা সভা ইত্যাদি কিন্তু উল্লেখযোগ্য। এখন আমাদের দেখতে হবে যে বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রতিষ্ঠার প্রেক্ষাপট কেমন ছিল। প্রথমেই মনে রাখা দরকার যে বঙ্গভাষা প্রকাশিকা সভা তৈরি হচ্ছে 1836 সালে, এবং এটি তৈরি হওয়ার আগে ভারতবর্ষের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে? যে না এই সময় ভারতবর্ষের শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইনসভার সদস্য টমাস ব্যাবিংটন মেকলে শিক্ষাক্ষেত্রে একটা নতুন নির্দেশনামা কিন্তু জারি করেছে, যেটার নাম কি না মেকলের নির্দেশনামা। এই নির্দেশনামায় মেকলে কি করেছে না ভারতবর্ষের যে শিক্ষা, ভারতবর্ষের যে সংস্কৃতি, ভারতবর্ষের যে দর্শন, তাকে দুপায়ে মারিয়ে দিয়েছে। এবং ঠিক সেই রকম অবস্থায় একটা বাংলা ভাষা, তার যে আত্মমর্যাদা, তার যে গৌরব, বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা এবং তারই উদ্দীপনা এবং সেই সাহিত্যকে নতুন রূপে গড়ে তোলা ইত্যাদি সূত্র ধরেই কিন্তু বঙ্গভাষা প্রকাশিকা সভা আত্মপ্রকাশ করে। তাহলে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রথম আত্মপ্রকাশ করছে কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে? যে না মেকলে মিনিটের ভারতীয় ভাষার যে অপমান, ভারতীয় ভাষার প্রতি যে অনীহা, সেই অনীহা থেকে ভারতবর্ষের ভাষা যেহেতু সরকারের অনুগ্রহ কৃপা লাভ করতে পারছে না, তাই ভারতীয়রা
তাদের উদ্যোগে, নিজস্ব চিন্তাভাবনায়, তাদের নিজস্ব দর্শনের উপর ভিত্তি করে কি করছে না বাংলা ভাষাকে বাঁচাতে চাইছে। এই বাংলা ভাষার প্রতি ভালোবাসা, বাংলা ভাষার প্রতি প্রসারের উৎসাহ, উদ্দীপনা ইত্যাদির সূত্র ধরে কিন্তু বঙ্গভাষা প্রকাশিকা সভা আত্মপ্রকাশ করছে। সম্ভবত 1836 সালে ডিসেম্বর মাসে টাকির জমিদার কালীনাথ রায়চৌধুরী, প্রসন্ন কুমার ঠাকুর, সংবাদ পূর্ণচন্দ্রোদয় পত্রিকার সম্পাদক হরচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রমুখ ব্যক্তিরা বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা করেন। এই বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি ছিলেন সংবাদ ভাস্কর পত্রিকার সম্পাদক গৌরীশঙ্কর তর্কবাগীশ। পরীক্ষায় প্রশ্ন পড়তে পারে এখান থেকে একটা 1 নম্বরের প্রশ্ন, যে বঙ্গভাষা প্রকাশিকা সভা কারা প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিল? তখন তোমরা বলবে টাকির জমিদার কালীনাথ রায়চৌধুরী, প্রসন্ন কুমার ঠাকুর, সংবাদ পূর্ণচন্দ্রোদয় পত্রিকার সম্পাদক হরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবং এর সভাপতি কে ছিল না, এর প্রথম সভাপতি হচ্ছে সংবাদ ভাস্কর পত্রিকার সম্পাদক গৌরীশঙ্কর তর্কবাগীশ। এবং এর প্রথম সম্পাদক কে ছিলেন না, পণ্ডিত দুর্গাপ্রসাদ তর্কপঞ্চানন। প্রথম দিকে কি হতো না, বৃহস্পতিবার করে এই সভার অধিবেশন বসত, পরে তা অপরিবর্তিত হয়ে গেছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বঙ্গভাষা প্রকাশিকা সভা, এই বঙ্গভাষা প্রকাশিকা সভার বৈশিষ্ট্য কী ছিল? প্রথম দিকে জোর দিয়ে বলা যায়, এর আগে যতগুলো সভা সমিতি গড়ে উঠেছে তারা প্রত্যেকেই ধর্মের মোহ থেকে বেরোতে পারিনি। বঙ্গভাষা প্রকাশিকা সভা সেই ধর্মের মোড় থেকে বেরিয়ে রাজনৈতিক সভা হিসাবে আত্মপ্রকাশ করেছিল। আমরা যদি দেখি, প্রথমেই বলা হচ্ছে এই সভায় ধর্ম সম্পর্কিত বিষয় আলোচনা নিয়ম বিরুদ্ধ ছিল। 8ই ডিসেম্বর সভায় সভাপতি গৌরীশঙ্কর একটা বিষয় আলোচনা করতে চাইছিল, যে বিষয়টা হচ্ছে দুঃখ হইতে সুখ জন্মে, কি সুখ হইতে দুঃখ জন্ম। এই আলোচনায় রামলোচন ঘোষ তীব্র প্রতিবাদ জানায় এবং তিনি অদৃষ্ট ধর্ম এই সব আলোচনায় আপত্তি তোলেন। এবং পরবর্তী অধিবেশনে আইন পাশ হয়ে গেছিল যে এই সভায় ধর্ম বিরোধী কোনো আলোচনা করা যাবে না, মানে ধর্মের কোন বিষয়ে আলোচনা করা যাবে না। এই ধর্ম বিষয়ে আলোচনা করার এখানে নিয়ম বিরুদ্ধ ঘোষণা করা হয়েছিল। তাহলে প্রথম দিকে আমরা কি দেখলাম না, প্রথম দিকে দেখলাম এই পত্রিকা জন্মলগ্ন থেকেই ধর্মীয় অদৃষ্টবাদ এইগুলোর কিন্তু বিরোধিতা করতে শুরু করেছিল। 2 নম্বর যেটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে এই সভা বাংলা সাহিত্যের উৎকর্ষতা বিধানের জন্য তৈরি হলেও দেশবাসীর স্বার্থ বিরোধী কোনো আইন, সরকারি সিদ্ধান্ত যেটা দেশবাসীর পক্ষে মঙ্গল নয় তার বিরোধিতা করা। অর্থাৎ এই সমিতির অন্যতম একটি কাজ ছিল কোনটা দেশবাসীর প্রতি মঙ্গল, কোনটা দেশবাসীর প্রতি মঙ্গল নয়, সেইগুলোকে অনুধাবন করে সরকারের জনবিরোধী নীতির কিন্তু বিরোধিতা করা। যেমন পরবর্তী দিনে 1836 সালের একেবারে শেষ মাসে রামলোচন সরকার নিষ্কর ভূমিদান, তা নিষ্কর যে ভূমি এতদিন ধরে দান করা ছিল, সরকার সেই ভূমির উপর করারোপ করা কতটা যুক্তিযুক্ত সে বিষয়ে কিন্তু এখানে আলোচনা হয়েছিল। অর্থাৎ যদি তোমরা দেখার চেষ্টা করো, দেখবে এই যে সমিতি বা এই যে সভা, এই সভা সমিতিগুলো মূলত যারা প্রতিনিধিত্ব হিসাবে করছেন তারা প্রত্যেকে দেখো উচ্চবিত্ত,
যদি আমরা একদম সঠিক আইডেন্টিটি নিই তাহলে এদের প্রত্যেকের পরিচয়, এরা হচ্ছে জমিদার। এখন এই জমিদাররা প্রথম দিকে ধর্ম বিষয় থেকে সবাটাকে বের করে আনলো, এনে পরবর্তী দিনে কি করলো যে না, জনগণের কোনটা মঙ্গল নয় সে বিষয়ে আলোচনা করলো। এবং পরবর্তী দিনে যেহেতু জমিদার, সেহেতু রাজস্ব ব্যবস্থা নিষ্কর জমির উপর যদি করারোপ করা হয় তাহলে কী হবে, করটা বেড়ে যাবে। সুতরাং এই বিষয়ে এরা কিন্তু আলোচনা করতে চাইল। এখন প্রশ্ন হচ্ছে যে বঙ্গভাষা প্রকাশিকা সভা কেন ব্যর্থ হলো। প্রথমেই যে বিষয়ে আলোচনা করা দরকার, যেহেতু এই বঙ্গভাষা প্রকাশিকা সভার অর্ধেক সদস্যগণ জমিদার শ্রেণীর প্রতিনিধিত্ব করেছিল, সুতরাং এই জমিদারদের কোথাও কোথাও ব্রিটিশের সঙ্গে সখ্যত, আবার কোনো কোনো জমিদারের ব্রিটিশ বিরোধী মনোভাব, নিজেদের সরকারি নীতি ও সিদ্ধান্তের প্রশ্নে সদস্যদের মধ্যে দলাদলি হয়। মানে কোনো সদস্য চাইছে জমিদার ইংরেজদের সঙ্গে মিলেমিশে থাকি, কেউ আবার চাইছে না। সরকারের কোনো সিদ্ধান্ত কোনো জমিদারের পক্ষে যাচ্ছে, কোনো জমিদারের বিপক্ষে যাচ্ছে। সুতরাং সরকারের বিভিন্ন নীতি ও সিদ্ধান্তের বিরোধিতার প্রশ্নে মূলত দলাদলীয় মতভেদ তৈরি হয় এবং যেখানে এই সমিতি কিন্তু অনেকটা ব্যর্থ হয়। যোগেশচন্দ্র বাগলের মতে এটি ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন। ব্যর্থ হলেও বঙ্গভাষা প্রকাশিকা সভার কিন্তু গুরুত্ব ছিল। ঐতিহাসিক যোগেশচন্দ্র বাগালের মতে এটি ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন। সংবাদ প্রভাকর পত্রিকায় ঈশ্বরগুপ্ত লেখেন, রাজকীয় বিষয় বিবেচনা করার জন্য অপর যে সভা হইয়াছিল তৎমধ্যে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম বলিতে হইবে। অর্থাৎ রাজা অর্থাৎ ব্রিটিশ সরকারের যে বিভিন্ন নীতিরীতি তার যে বিবেচনা করার জন্য যে সকল সভা সমিতি গড়ে উঠছে তার মধ্যে বঙ্গভাষা প্রকাশিকা সভা কিন্তু প্রথম বলিতে হইবে। তোমরা প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। এখান থেকে 4 নম্বরের প্রশ্ন আসে যে বঙ্গভাষা প্রকাশিকা সভা গুরুত্ব আলোচনা করো। 2 নম্বরের প্রশ্ন আসতে পারে বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে কেন তৈরি হয়, বঙ্গভাষা প্রকাশিকা সভার সম্পাদক সভাপতির নাম কী ছিল, অথবা বঙ্গভাষা প্রকাশিকা সভা কেন ব্যর্থ হয়। এগুলো একটু ভালো করে পড়ো। সুস্থ থেকো, ভালো থেকো।